লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ আমরা ভারতের বিশাল আর বৈচিত্র্যময় ভূখণ্ডের মধ্যে দিয়ে এক অসাধারণ যাত্রায় বেরিয়ে পড়ি। আচ্ছা, কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে যে কিভাবে একটা মাত্র দেশের মধ্যে পৃথিবীর প্রায় সব রকম প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য থাকতে পারে? মানে একদিকে সুউচ্চ পর্বত আবার অন্যদিকে দ্বীপপুঞ্জ, সবই একসাথে? ঠিক এই প্রশ্নটাকে মাথায় রেখেই আমাদের আজকের এই আলোচনা। তাহলে চলুন দেখে নিই আমাদের এই যাত্রাপথে কি কি থাকছে। আমরা প্রথমে ভারতের ভূখণ্ডের বৈসাদৃশ্যগুলো দেখব, তারপর উত্তরে হিমালয়ের চূড়া থেকে শুরু করে এর উর্বর সমভূমি, প্রাচীন মালভূমি আর সবশেষে দেশের উপকূল, মরুভূমি ও দ্বীপপুঞ্জ ঘুরে আসব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, যার নাম আমরা দিয়েছি বৈসাদৃশ্যের দেশ। এখানে আমরা দেখব কিভাবে ভারতের বহু পুরনো প্রাচীন মালভূমি একেবারে নতুন বা নবীন হিমালয় পর্বতমালার পাশাপাশি অবস্থান করছে। এটা অনেকটা দুটো সম্পূর্ণ ভিন্ন ভূমিরূপের গল্পের মতো। দেখুন, একদিকে আছে উপদ্বীপীয় মালভূমি, যা কিনা পৃথিবীর সবচেয়ে পুরনো আর স্থিতিশীল ভূখণ্ডের মধ্যে একটা। এটা তৈরি হয়েছে বহু পুরনো স্ফটিক, আগ্নেয় আর রূপান্তরিত শিলা দিয়ে। আর ঠিক তার উল্টো দিকে আছে ভূতাত্ত্বিকভাবে একেবারে নবীন হিমালয় আর উত্তরের সমভূমি। এটা একটা পরিবর্তনশীল এলাকা, যেখানে উঁচু উঁচু চূড়া, গভীর উপত্যকা আর খরস্রোতা নদী দেখা যায়, যা এর নবীনতারই পরিচয় দেয়। এখন আমরা ভারতের উত্তর দিকে যাব, যা অনেকটা দেশের মুকুটের মতো। হ্যাঁ, আমরা হিমালয়ের কথা বলছি, যা বিশ্বের সর্বোচ্চ পর্বত প্রাচীর হিসাবে পরিচিত। এই যে সুবিশাল পর্বতমালা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো হিমালয়। ভূতাত্ত্বিকভাবে এটি কিন্তু নবীন, মানে খুব বেশি পুরনো নয়। এই ভঙ্গিল পর্বতমালা ভারতের উত্তর সীমান্ত বরাবর প্রায় ২,৪০০ কিলোমিটার জুড়ে একটা বিশাল চাপের মতো বেঁকে রয়েছে। এটা বিশ্বের অন্যতম দুর্ভেদ্য এক প্রাকৃতিক প্রাচীর। এই সংখ্যাটা একবার ভাবুন তো, ৬,০০০ মিটার। এটা গ্রেট হিমালয় বা হিমাদ্রি রেঞ্জের সবচেয়ে উঁচু শৃঙ্গগুলোর একটা গড় উচ্চতা। এর বিশালতা আসলে অবাক করার মতো, তাই না? দেখুন, হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে থাকলেও কাঞ্চনজঙ্ঘা, নাঙ্গা পর্বত, নন্দা দেবীর মতো অসংখ্য আকাশ ছোঁয়া শৃঙ্গ কিন্তু ভারতেই আছে। এই তালিকাটাই এই পর্বতমালার বিশালতাকে পরিষ্কারভাবে তুলে ধরে। হিমালয় কিন্তু শুধু একটা পর্বতশ্রেণী নয়, বরং এটা মূলত ৩টে সমান্তরাল শ্রেণী নিয়ে তৈরি। সবচেয়ে উত্তরে আর সবচেয়ে উঁচু হল গ্রেট হিমালয় বা হিমাদ্রি, যার ভেতরের অংশটা গ্র্যানাইট শিলা দিয়ে গড়া। মাঝখানে আছে হিমাচল বা লেসার হিমালয়, যেটা কাশ্মীর উপত্যকা বা বিভিন্ন হিল স্টেশনের জন্য খুব পরিচিত। আর সবথেকে বাইরের দিকে আছে শিবালিক, যেটা মূলত নরম পলি দিয়ে তৈরি, আর এখানেই দুনের মতো উপত্যকাগুলো দেখা যায়। আচ্ছা, পাহাড় থেকে এবার একটু নিচের দিকে নামা যাক। এবার আমরা চলে এসেছি ভারতের উর্বর হৃৎপিণ্ডে, মানে উত্তরের বিশাল সমভূমিতে। এই যে বিশাল সমভূমি, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। লক্ষ লক্ষ বছর ধরে ৩টে প্রধান নদী, সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র এবং তাদের শাখা নদীগুলো যে পলিমাটি বয়ে এনেছে, সেটাই জমে জমে এই সমভূমি তৈরি হয়েছে। আর ঠিক এই কারণেই এই অঞ্চলটা এত উর্বর। এই অঞ্চলের একটা খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিক শব্দ হল দোআব। শব্দটা থেকেই এর মানেটা বোঝা যায়। দো মানে দুই আর আব মানে জল। সোজা কথায় দুটো নদীর মাঝখানের যে জমি, তাকেই দোআব বলা হয়। এটাই সমভূমির একটা খুব সাধারণ বৈশিষ্ট্য। উত্তরের সমভূমিতে মূলত দুই ধরনের পলিমাটি পাওয়া যায়, ভাঙ্গর আর খাদর। ভাঙ্গর হল পুরনো পলি, যেটা নদীর প্লাবনভূমির একটু ওপরে থাকে, আর এতে কঙ্কর বা চুন দেখতে পাওয়া যায়। অন্যদিকে খাদর হল নতুন পলি, যেটা একদম প্লাবনভূমির মধ্যেই থাকে, আর প্রতি বছর নতুন পলি জমার কারণে এটা খুবই উর্বর হয়। নবীন সমভূমির পর এবার আমরা যাব ভারতের সবচেয়ে পুরনো ভূখণ্ডে, অর্থাৎ উপদ্বীপীয় মালভূমিতে, যা একটা টেবিলের মতো দেখতে উঁচু ভূমি। এই মালভূমিটা বহু পুরনো আর কঠিন শিলা দিয়ে তৈরি। আসলে এটা বিশাল গণ্ডবানা ভূখণ্ডের একটা ভাঙা অংশ ছিল। এর বৈশিষ্ট্য হল চওড়া অগভীর উপত্যকা আর গোলাকার পাহাড়। এখানকার সবচেয়ে বিখ্যাত অঞ্চল হল ডেকান ট্রাপ,
যেটা বহু যুগ আগে আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হয়েছে আর এখানকার কালো মাটির জন্য পরিচিত। দাক্ষিণাত্য মালভূমির দুই ধারে রয়েছে পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বতমালা। এদের মধ্যে কিন্তু বেশ কিছু অমিল আছে। যেমন পশ্চিমঘাট পর্বতমালা অনেক উঁচু আর একটানা চলে গেছে, মাঝে শুধু কিছু গিরিপথ আছে। কিন্তু পূর্বঘাট তুলনামূলকভাবে নিচু আর বিভিন্ন নদী একে কেটে কেটে আলাদা করে দিয়েছে। পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি আর পূর্বঘাটের মহেন্দ্রগিরি। আমাদের সফরের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ভারতের বাকি অংশগুলো একবার চট করে দেখে নেওয়া যাক, অর্থাৎ উপকূল, মরুভূমি আর দ্বীপপুঞ্জ। আরাবল্লী পাহাড়ের পশ্চিমে রয়েছে ভারতের মরুভূমি। এটা একটা শুষ্ক এলাকা, যেখানে বছরে ১৫০ মিলিমিটারেরও কম বৃষ্টি হয়। এখানকার একটা বিশেষ জিনিস হল চাঁদের মতো দেখতে বালিয়াড়ি, যেগুলোকে বারখান বলা হয়। এরপর আসা যাক ভারতের উপকূলীয় সমভূমিতে। এটা উপদ্বীপের দুপাশে আরব সাগর আর বঙ্গোপসাগর বরাবর একটা সরু ফিতের মতো চলে গেছে। ভারতের দুটো প্রধান দ্বীপপুঞ্জ হল লাক্ষাদ্বীপ আর আন্দামান ও নিকোবর। লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত ছোট ছোট প্রবাল বা কোরাল দ্বীপের সমষ্টি। অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে আন্দামান ও নিকোবর। মনে করা হয় এগুলো আসলে সমুদ্রের নিচে থাকা পর্বতমালারই চূড়া, যা জলের উপরে উঠে এসেছে। এতক্ষণ ধরে আমরা যে এত বৈচিত্র্য দেখলাম, তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? ভারতের প্রত্যেকটা অঞ্চল আসলে একে অপরের পরিপূরক। এরা সবাই মিলে দেশকে প্রাকৃতিক সম্পদে আরও ধনী করে তোলে। এরা কিন্তু আলাদা আলাদা নয়, বরং একে অপরের ওপর নির্ভরশীল একটা সিস্টেম তৈরি করে। ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে, তাই তো? দেখুন, পর্বতমালা হল জল আর বনজ সম্পদের প্রধান উৎস। উত্তরের বিশাল সমভূমিকে বলা হয় দেশের শস্য ভাণ্ডার। মালভূমি থেকে আসে শিল্পের জন্য জরুরি সব খনিজ পদার্থ। আর উপকূল আর দ্বীপপুঞ্জগুলো মাছ ধরা এবং বন্দরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, ভারতের ভবিষ্যৎ উন্নয়ন কিভাবে এই বৈচিত্র্যময় ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে লুকিয়ে থাকা অপার সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারে? বিষয়টা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? এই ধরনের আরও অনেক কিছু জানতে আমাদের ইজি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।